গুড মর্নিং ফ্রম মধুপুর। আজকে হচ্ছে আমাদের মধুপুরের দ্বিতীয় দিন। আর আজকে আমরা সকাল সকাল এখান থেকে বেরোচ্ছি সাইট সিইংয়ে। তো মধুপুরের কিছু লোকাল প্লেস আছে, কিন্তু সেগুলো আমরা প্রথমে যাচ্ছি না। আজকে আমরা একদম শুরুতেই চলে যাচ্ছি দেওঘর। দেওঘর সাইডটা কভার করে যদি আসার সময় সময় থাকে, তাহলে আমরা মধুপুরের যে লোকাল সাইট সিইংয়ের জায়গা আছে সেগুলো আস্তে আস্তে ঘুরতে যাবো। আচ্ছা, এখন বাজে হচ্ছে সকাল 8টা 10, আর এই আমরা সকালবেলায় বেরিয়ে যাচ্ছি এখান থেকে, যাতে সব জায়গাগুলো খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে ঘোরা যায়। মধুপুর থেকে মসৃণ পিচের রাস্তা ধরে আমরা এগোচ্ছি বৈদ্যনাথ ধামের দিকে। গুগল ম্যাপের ক্যালকুলেশন অনুযায়ী এদের মধ্যে দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এখন বাজে হচ্ছে সকাল 9:10, আর আমরা এসে পৌঁছেছি আমাদের প্রথম জায়গা বাবাধামে। বাবাধামের মন্দিরের কিছুটা আগে আমাদের গাড়িটা নামিয়ে দিল, আর আমরা কিন্তু গাড়িতে জুতোগুলো নেমে খালি পায়ে যাচ্ছি। ওখানে বলছে জুতো রাখার ব্যবস্থা আছে, কিন্তু সেটা কিছুটা টাকা দিয়ে রাখতে হয়, আর বলছে যে জুতোটা ফেরত পাওয়ার অনেক সময় পাওয়া যায় না, কোনো গ্যারেন্টি নেই। তাই আমরা এখান থেকেই গাড়িতে জুতোটা রেখে খুলে হেঁটে হেঁটে যাচ্ছি বাবাধামের দিকে। খালি পায়ে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করতে করতে গুগল ম্যাপ অন করার শারীরিক সামর্থ্য আর পারছিলাম না। তাই আশেপাশের লোকেদের জিজ্ঞেস করে এরম গলির মতো রাস্তা দিয়ে এগোচ্ছিলাম। আরো কিছুটা যেতে যেতে গলি ক্রমশ সরু হতে লাগলো, আর দুপাশে রকমারি পুজোর সামগ্রীর দোকানের ঘনত্ব তত বাড়তে লাগলো। তার মধ্যে এরকম 3-4টে চুড়ির দোকান দেখলাম। এত রকমের চুড়ি আমি একসাথে কখনো দেখিনি। फेमस कर दीजिए उनको। क्या थोड़ा मुस्कुराइए चाचा। क्या बोला तूने? একদম শেষ প্রান্তে এসে পড়লাম পান্ডাদের খপ্পরে। শেষ পথ প্রদর্শনের কাজটা এরাই করে দিলেন। বাবাধাম মন্দিরে ঢোকার জন্য 4টে দরজা আছে: সিংহদ্বার, উত্তরদ্বার, দক্ষিণ দ্বার আর পশ্চিম দ্বার। এর মধ্যে আমরা যে দ্বার দিয়ে প্রবেশ করছি সেটা হলো পশ্চিম দ্বার। তবে ঢোকার মুখে ভিড় দেখেই বুঝলাম আমাদের প্রবেশ ঘটছে কোনো এক অসাধারণ মন্দিরে। দেওঘরের যে বাবাধাম মন্দির বা বৈদ্যনাথ ধাম মন্দির, এই মন্দিরের গল্পটা এতটা ইন্টারেস্টিং যে এটা শোনার পর আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। দেওঘরের বাবা বৈদ্যনাথ ধামের উৎপত্তির সাথে লঙ্কার রাজা রাবণের কাহিনী ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রাবণ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তিনি চেয়েছিলেন মহাদেব যেন কৈলাস ছেড়ে তার স্বর্ণ লঙ্কাতে স্থায়ীভাবে বসবাস করেন। এর ফলে লঙ্কা অজেয় হয়ে উঠবে। সেই উদ্দেশ্য নিয়ে মহাদেবকে সন্তুষ্ট করতে রাবণ কঠোর তপস্যা শুরু করেন। এমনকি তিনি তার 9টি মাথা কেটে শিবকে অর্পণ করেন। 10ম মাথাটি যখন কাটতে যাবেন, তখন মহাদেব তুষ্ট হয়ে আবির্ভূত হন এবং রাবণকে বর দিতে চান। রাবণ মহাদেবকে লঙ্কায় নিয়ে যাওয়ার বর চাইলেন। শিব সরাসরি যেতে রাজি না হলেও রাবণকে একটি জ্যোতির্লিঙ্গ প্রদান করলেন এবং বলেন এটিই তার স্বরূপ। তবে শিব একটি কঠিন শর্ত জুড়ে দেন: লঙ্কায় পৌঁছানোর আগে এই লিঙ্গটি যদি কোথাও একবারও মাটিতে রাখা হয়, তবে সেটি সেখানেই স্থাপিত হয়ে যাবে, তাকে আর সরানো যাবে না। রাবণ যখন শিবলিঙ্গটি নিয়ে লঙ্কার দিকে যাত্রা শুরু করেন, তখন দেবতারা চিন্তিত হয়ে পড়েন। কারণ রাবণ যদি এই শক্তি নিয়ে লঙ্কায় নিয়ে যান, তবে তিনি অমর ও অপরাজেয় হয়ে উঠবেন। তখন দেবতারা ভগবান বিষ্ণু শরণাপন্ন হন। বিষ্ণু এক কৌশল অবলম্বন করলেন। তিনি বরুণ দেবকে নির্দেশ দিলেন রাবণের পেটে প্রবেশ করতে। তার ফলে রাবণের প্রবল জলতেষ্টা এবং প্রকৃতির ডাক অনুভব হয়। কিন্তু শিবলিঙ্গ নিয়ে তিনি অপবিত্র কাজ করতে পারবেন না, আবার মাটিতেও রাখতে পারবেন না। সেই সময় বিষ্ণু একজন ব্রাহ্মণ বালক
কারো মতে বৈদ্যু নামে এক গোয়ালা সেজে রাবণের সামনে আসেন। রাবণ সেই বালকের ওপর বিশ্বাস করে শিবলিঙ্গটি কিছুক্ষণ ধরে রাখার অনুরোধ করেন এবং বারবার সতর্ক করে দেন যেন এটি মাটিতে রাখা না হয়। রাবণ চলে যাওয়ার কিছুক্ষণ পর ছদ্মবেশী বালকটি শিবলিঙ্গটি মাটিতে রেখে দেন। রাবণ ফিরে এসে দেখেন লিঙ্গটি মাটিতে স্থাপিত হয়ে গেছে। রাবণ অনেক চেষ্টা করেও সেই শিবলিঙ্গ মাটি থেকে এক চুলও সরাতে পারলেন না। রাগে ও দুঃখে তিনি লিঙ্গটির ওপর সজোরে চাপ দেন, যার ফলে লিঙ্গটি মাটির কিছুটা ভেতরে ঢুকে যায়। রাবণ বুঝতে পারেন এটি দেবতাদের কারসাজি। পরে রাবণ নিজের ভুল বুঝতে পেরে প্রতিদিন লঙ্কা থেকে এসে এখানে পুজো করতে শুরু করেন। যেহেতু মহাদেব রাবণের কাটা মাথা জুড়ে দিয়ে তাকে সারিয়ে তুলেছিলেন একজন ডাক্তারের মতো, তাই শিব এখানে বৈদ্যনাথ হিসেবে পরিচিত। আর যে বৈদ্য এখানে লিঙ্গটি রেখেছিলেন তার নাম অনুসারে জায়গাটির নাম হয় বৈদ্যনাথ। বাবাধাম এই মন্দিরকে যদি আপনারা ওপর থেকে দেখেন বা একটা ড্রোন ভিউ দেখেন, তাহলে এই মন্দিরের কিন্তু প্রধানত 10 থেকে 12টা চূড়াই আপনারা দেখতে পাবেন। বাট এখানে কিন্তু টোটাল 22খানা মন্দির আছে ছোট ছোট করে। তার মধ্যে প্রধান হচ্ছে শিব এবং দুর্গা ঠাকুরের মন্দিরটাই। আর বাকি মন্দিরগুলো এমন ভাবে আছে সেগুলোকে দেখলে যেন মনে হয় তারা এই মূল জ্যোতির্লিঙ্গ বা শিব ঠাকুরের মন্দিরটাকে বিশেষ পাহারায় ঘিরে রেখেছে। এখানে এসে বুঝতে পারলাম এখানে যে মেন শিবের মন্দির বা শিবলিঙ্গকে দর্শন করার জন্য দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে জেনারেল লাইনে দাঁড়ানো, আর একটা হচ্ছে ভিআইপি পাস। জেনারেল লাইন মানে বুঝতেই পারছেন, জেনারেলি আপনাকে লাইনে দাঁড়িয়ে বাবার দর্শন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো টাকা দিতে হবে না। আর আপনি যদি ভিআইপি পাস নেন তাহলে ভিআইপি পাসের দাম 300 টাকা, মাঝে মাঝে সেটা 600 টাকাও হয়ে যায়। তো দুটো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির উপর ডিপেন্ড করছে। তো আপনি যদি ভিআইপি পাস টিকিট কাটেন তাহলে কি হবে যে আপনাকে জেনারেলে যে লাইনটা দিতে হয় সেই লাইনটা দিতে হবে না। বাট একটা জায়গায় গিয়ে জেনারেল এবং ভিআইপি লাইনটা কিন্তু কানেক্টেড হচ্ছে। লাস্ট যে পার্টটা আছে সেটা গিয়ে কিন্তু আপনি ভিআইপি টিকিট কাটলেও সেখানে গিয়ে কিন্তু আপনাকে মানে লাইন দিয়ে দেখতে হবে। বাট লাইনের যে দৈর্ঘ্যটা সেটা অনেকটা কমে যাচ্ছে ভিআইপিতে। এটা একটা সুবিধা, মানে বাবাকে যদি আপনি দর্শন করতে চান সেটা অনেকটা ফাস্ট হবে। এটা আপনার উপর ডিপেন্ড করছে। কিন্তু এখানে এখন যা ভিড়, হ্যাঁ মানে যা আমি ক্রাউড দেখছি, সেখানে কিন্তু আমার মনে হয় না যে ভিআইপি বা জেনারেল যেটাতেই দাঁড়ান মানে খুব তাড়াতাড়ি আপনি কিছু দর্শন করতে পারবেন না বলে এটা আমার মনে হচ্ছে। তো আপনি এখানে যে দিন আসছেন সেই দিনটার উপর নির্ভর করছে যে আপনি এখানে বাবার দর্শন করতে পারবেন এবং কত তাড়াতাড়ি করতে পারবেন। সত্যি বলতে গেলে আজ পর্যন্ত কোনো মন্দিরে আমি এরাম ভিড় দেখিনি। পা ফেলার থেকে দাঁড়াবার জায়গা পাওয়াটাও দুষ্কর হচ্ছিল। চারিদিকে এত জিনিস একসাথে ঘটছে যে মাথা খাটাবার সময়টুকুও পাচ্ছিলাম না। এখানে জানিয়ে রাখি, এই মন্দির খোলা হয় প্রতিদিন সকাল 5:30 নাগাদ। দুপুর 3টে পর্যন্ত এখানে বাবাকে দর্শন করা যায়। তারপর দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তারপর আবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। আচ্ছা, এই পীঠকে একাধিকে বলা হয় সতীপীঠ। তার কারণ ধরা হয় যে এখানে দেবীর মানে দুর্গার হৃদয় পড়েছিল, তাই এটাকে অনেকে হৃদয় পীঠ বলেও ডেকে থাকেন। আবার একাধারে এটা ভারতের 12খানা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। আর শিবলিঙ্গ আর জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা খুব সূক্ষ্ম কিন্তু খুব বড় পার্থক্য আছে। এটা হচ্ছে শিবলিঙ্গ মানে সেইগুলোকে বোঝায় যেখানে কেউ গিয়ে শিবকে স্থাপন করেছে, বাট জ্যোতির্লিঙ্গ মানে বোঝায় হচ্ছে স্বয়ম্ভু, মানে যেখানে শিব ঠাকুর নিজে প্রকট হয়েছেন। এরকম জায়গা টোটাল ভারতে 12খানা আছে, তার মধ্যে হচ্ছে এটা একটা। আর এই মন্দিরের আরো একটা বিশেষত্ব হচ্ছে এইটাকে বলে হচ্ছে গাঠ বন্ধন। গাঠ বন্ধন ব্যাপারটা কি, এখানে যে শিব ঠাকুরের এই মন্দিরটা আর এই পাশে হচ্ছে পার্বতী বা দুর্গার মন্দিরটা, এর মাঝখানে দেখুন এরকম একটা গাঠ বন্ধন আছে, একটা এরকম রেশমি দড়ি দিয়ে জিনিসটা কানেক্টেড। এই জিনিসটাকে বলা হয় গাঠ বন্ধন। তো এই জিনিসটার জন্য এখানে অনেকে আসেন তাদের পার্টনারের সাথে। তারা মনে করেন যে এখানে এসে তারা যদি এই গাঠ বন্ধন বাঁধেন তাহলে তাদের সম্পর্কটা চিরজীবনের হবে, কখনো ভাঙবে না। তো এই কনসেপ্টে এখানে অনেকে আসেন। প্রতি সোমবার এবং শ্রাবণ মাসে ভীষণ ভিড় থাকে। ভীষণ মানে কিন্তু ভীষণ, যা আপনার ধারণার বাইরে। তাই যদি শান্তিতে দর্শন করতে চান তবে মঙ্গলবার বা বুধবার এইসব দিনগুলো কিন্তু বেশ ভালো। সাধারণত শিব মন্দিরে ত্রিশূল থাকে, কিন্তু এখানে মন্দিরের চূড়াতে রয়েছে পঞ্চশূল। বলা হয় এই পঞ্চশূল নাকি মন্দিরকে বজ্রপাতের হাত থেকে
রক্ষা করে। প্রায় 40 মিনিট মতো সময় কাটিয়ে ফাইনালি আমরা বেরোচ্ছি এই বাবাধাম মন্দির থেকে। এই বাম দিকে দেখুন জুতোগুলোর কি অবস্থা হয়। पीछे से धकलता है। আচ্ছা, আমরা কিন্তু একদম ভেতর অবধি যেতে পারলাম না, বা পার্বতী মায়ের দর্শন বা শিবলিঙ্গের দর্শন পেলাম না, কারণ হয়তো আপনারা দেখতে পেলেন যে কী পরিমাণ ভেতরে ভিড় হয়েছে। এইটা যদি আমাদেরকে দর্শন করতে হতো, তাহলে আমরা যদি ইভেন ভিআইপি পাসও নিতাম, তাহলে আজকের দিনে ওই মন্দিরটা দর্শন করতে, মানে শিবের বা পার্বতীর দর্শন করতে করতে মিনিমাম 4-5 ঘন্টা লেগে যেত। তাই আপনারা কোন দিন এখানে আসছেন সেই দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার উপর ভিত্তি করে এটা ডিসাইড করছে যে আপনারা ওই দিনকে দর্শন করতে পারবেন কি না। আর বাট এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব দারুণ। এত একটা ক্রাউডেড পিপল এর মধ্যে যে এরকম একটা জায়গায় আসা, মন্দিরে আসা, এটা কিন্তু একটা খুব ইউনিক এক্সপিরিয়েন্স। তো সেটা কিন্তু একটা আলাদা ভাইবস আছে এই জায়গাটার মধ্যে, যতই কষ্ট হোক না কেন। তো এইটাই আর কি এখানে লাগলো, খুব সুন্দর একটা জায়গা, ইউনিক প্লেস এরকম বলা যায়। আচ্ছা, আমরা যখন এই মন্দিরে ঢুকছি, এখানে একটা জায়গা আছে প্রাচীন প্যারাগলি। তো এই দেখুন, এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা। এর মধ্যে যখন আপনি ঢুকবেন ভেতরে, পশ্চিম গেটের জায়গাটায়, দাদা পেছন থেকে বললো, এখান থেকে প্রচুর কিন্তু প্যারার দোকান আছে। তো ঢুকেই প্রথমে আমরা এসেছিলাম, এখানে হচ্ছে ভগীরথ বলে একটা দোকান আছে, ভগীরথ। এর প্যারাও কিন্তু বেশ বিখ্যাত। এখানে আমরা প্রথমে এলাম, আর সামনে যখন আপনি যাবেন প্রচুর প্যারার দোকান আছে। তো আমরা সামনে একটা দোকানে যাচ্ছি, কানাইলাল, ওখানেও একটা সাজেশন আছে, ওটা গিয়ে আমরা দেখবো প্যারাটা কেমন। দেওঘরের প্যারা সুখ্যাতি আজও আমাদের বাবা কাকাদের মুখে শোনা যায়। আর এই প্রাচীন প্যারাগলি হলো তার পীঠস্থান। তাই আমরাও সেই ট্র্যাডিশন বজায় রাখার চেষ্টা করলাম। প্রথমে ট্রাই করলাম ভগীরথ নামে এই দোকানটিতে। এখানে কিন্তু পিস হিসেবে প্যারা বিক্রি হয় না, বিক্রি হয় ওজন করে। 350 টাকা কেজি জানালো। আর মোটামুটি 1 কেজিতে 28 থেকে 30 পিস মতো প্যারা হয় এদের সাইজ অনুযায়ী। বলাই বাহুল্য, স্বাদ কিন্তু দারুণ। আচ্ছা, আমরা এখান থেকে বাড়ির জন্য প্যারা নিচ্ছি। আমাদের এখানে অনেকগুলো সাজেশন ছিল। এর আগে একটা দোকান থেকে নিলাম, ওটার নাম ছিল হচ্ছে যেন কি, ওটার নাম ছিল কি যেন, আগের দোকানটার নাম যেন কি ছিল, भागीरथ सा। আচ্ছা আগের দোকানটা ভাগীরথ থেকে আমরা আগে আমরা ভাগীরথ যে দোকানটা ছিল ওখান থেকেও কিছু প্যারা টেস্ট করলাম। তারপর এখানে এসেছি কানাইলাল যে সনসে, ওখান থেকে। তো হ্যাঁ, ইয়ে হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে দোকানের বাক্সটা। আর আমি দোকানটা তো দেখালাম আপনাদেরকে। আপনারা এখানে নিশ্চয়ই এলে এখানে প্যারা নিশ্চয়ই ট্রাই করবেন। তো এখানকার প্যারা কিন্তু খুব বিখ্যাত, যে দেওঘরের যে প্যারা আছে এটা কিন্তু খুব বিখ্যাত। আর আমরা এই বৈদ্যনাথ ধামের পাশ থেকেই একদম প্যারাগুলো কিনছি। এখানে এরা প্যারার দাম 400 টাকা কেজি বললেও অনেক দরদাম করে আমরা শেষ পর্যন্ত 370 টাকায় নামিয়ে এনেছিলাম। আগের দোকানে প্যারাটা দেখেছিলাম সামান্য লালচে ধরনের, কিন্তু এদের এখানে দেখলাম রংটা হালকা ঘিয়ে ধরনের। স্বাদ কিন্তু আমার দুটোই ভালো লেগেছে। আর এটা হচ্ছে মালাই প্যারা, এইরকম টেস্ট করে দেখা যাক। একটু নরম পাকের, এখনও যেহেতু হয়নি পুরোটা। বেশ হেভি খেতে। মোষে দুধের যে প্যারাটা সেটা কিন্তু বেশ হেভি খেতে। খুব বেশি আপনারা হয়তো একসঙ্গে খেতে পারবেন না, কিন্তু গরুর দুধের প্যারাগুলো, মানে যেটা গাইয়ের দুধের প্যারা, ওটা কিন্তু একসঙ্গে আপনারা অনেকগুলো টেস্ট করতে পারেন। দেওঘরে যখন আপনারা আসবেন তখন কিন্তু এখানকার প্যারা আপনাদের টেস্ট করাটা মানে বাধ্যতামূলক, কারণ এখানকার প্যারা ভারত বিখ্যাত। আর এখানে মেনলি 3 ধরনের প্যারা পাওয়া যায়। একটা হচ্ছে গরুর দুধের প্যারা, যেটা মানে গাইয়ের দুধের প্যারা বলে। অ্যাকচুয়ালি ওটা হয় কিন্তু কড়া পাকে। আর কড়া পাকে হওয়ার জন্য ওটা কি হয়, আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন। তাই যখন আপনি বাড়ির জন্য প্যারা নিয়ে যাবেন তখন এই গরুর দুধের প্যারাটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর একটা হচ্ছে মোষের দুধের প্যারা, যেটা একটু নরম পাকের হয়, মানে গরুর দুধের প্যারার থেকে একটু তুলনামূলক নরম পাকের। বাট এটার কিন্তু একটা টেস্ট কিন্তু গরুর দুধের প্যারার থেকে বেশি। কিন্তু যেহেতু এটা কম দিন থাকে, তাই চেষ্টা করবেন এখান থেকে টেস্ট করে যাওয়ার জন্য, বা বাড়িতে নিয়ে গেলে একদম 2-3 দিনের মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর একটা প্যারা হয়, সেটাকে কেশর প্যারা বলে, যেটা ওই মোষের দুধের প্যারাটা বানানোর পর ওখানে ওপরে কিছু কেশর পেস্তা অ্যাড করা হয়। তো ওটা কিন্তু আর একটু বেটার খেতে এই দুটো নর্মাল প্যারার থেকে। তো এই হচ্ছে প্যারার ভেরিয়েশন। আপনার যেটা পছন্দ সেইভাবে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখন বাজে 10:30। আমাদের এই প্যারা যে কেনার প্রক্রিয়াটা সেটাও শেষ হলো। তবে বৈদ্যনাথ ধাম বা প্যারা কেনাতে এখানে কিন্তু এই যাত্রা শেষ হয় না। তার কারণ হচ্ছে এখান থেকে 50 কিলোমিটার দূরে আরও একটা মন্দির আছে, যেটার নাম হচ্ছে বাসুকীনাথ। তো লোককথা এটা প্রচলিত আছে, এখানে মানে এখানে ভিজিট করার পর, মানে এই বৈদ্যনাথ ধামে ভিজিট করার পর আপনাকে বাসুকীনাথ মন্দিরে গিয়ে জল ঢালতে হবে।
তার কারণ এখানে ধরা হয় যে বৈদ্যনাথকে ধরা হয় অ্যাজ এ কালেক্টর। আপনি যখন এখানে কিছু এসে প্রার্থনা করছেন বা কিছু কামনা করছেন, সেটাকে বাসুকীনাথে গিয়ে জল ঢালার পরে সেই মনোকামনা পূর্ণ হয়। তো এরকম একটা সিস্টেম এখানে প্রচলন আছে, কিন্তু আমরা তো যাচ্ছি না, কারণ হচ্ছে ওই যে বাসুকীনাথ মন্দিরটা প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত, আর আমরা জাস্ট এখানে আজকে দেওঘরের সাইট সিইং করছি। বাট আপনার এটা জেনে রাখাটা ভালো, যদি আপনারা এখানে আসেন মানে কোনো মনোকামনা নিয়ে আসেন, তাহলে কিন্তু এই দুটো জিনিস যদি আপনারা করেন, মেবি আপনারা একটা স্যাটিসফ্যাকশন পাবেন আর কি। প্যারা পর্বের পর একটাই কাজ বাকি ছিল, আর সেটা হলো পেট পুজো। তাই একটা সাজেশন মতো 2-3 জনকে জিজ্ঞেস করে প্যারাগলি থেকে 3-4 মিনিট হেঁটে আমরা ঢুকে পড়েছিলাম এই অবন্তিকা মিষ্টান্ন ভাণ্ডারে কচুরি খেতে। আচ্ছা, ওই প্রাচীন প্যারাগলি থেকে প্যারা কিনে আমরা এখানে এসেছি এবার অবন্তিকা মিষ্টান্ন ভান্ডারে। এটা আমরা একটা জায়গায় দেখেছিলাম, এটার কচুরি নাকি খুব ফেমাস, মানে কচুরি খুব ফেমাস। লোকেশন আমি সেভাবে আপনাকে বলতে পারছি না, পুরো জায়গাটা তো দেখিয়ে দিলাম, একটু গুগল করে চলে আসবেন। একদম সামনে আমরা যেখান থেকে গলি কিনলাম প্রাচীন গলি থেকে, এই জায়গাটা ডিস্টেন্স ওই জাস্ট 2 মিনিটস মতো হাঁটা। এখানে এই কচুরিগুলো ট্রাই করছি, দেখা যাক এখানকার কচুরির টেস্ট কেমন। তুমি কেমন লাগছে খেতে? এগুলো কেমন লাগছে? সোনারপুরের বন্ধনকে হারাতে পারবে? বন্ধনকে হারাতে পারবে না, তাই তো? বন্ধন ইজ অলওয়েজ বেটার, বেস্ট। কবি স্যার কেমন লাগছে? আচ্ছা, এইগুলো কিন্তু হিঙের কচুরি, এটা দেখালাম, যেটা 4 পিস দিয়েছে। 4 পিসের দাম হচ্ছে 4 পিস দিয়েছে, 4 পিস 30 টাকা করে নিচ্ছে। ভালো খেতে, বেশ ভালো খেতে। বাট অভিরূপ যেটা বললো, বন্ধনের কচুরিকে কিন্তু হারাতে পারবে না। সো আমাদের ফাইনালি এই জায়গাটা কমপ্লিট হলো দেখা পুরোটা। এখন বাজে হচ্ছে আপনার প্রায় 10:48, 10:50 মতো বাজে। আমরা প্রথমে গাড়ি খুঁজে পাচ্ছিলাম না ওখানে, এত মানে অলি গলি জায়গাটার মধ্যে গাড়ি কোথায় রেখেছি আমরা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় গেছিলাম ভুলে গেছিলাম। বাট সেটা একটু খেয়াল রাখবেন যখন আপনারা এরকম ভাবে আমাদের মতো করে যদি জার্নিটা করেন, প্ল্যান করেন, তাহলে একটু খেয়াল রাখবেন। এই ছিল এই জায়গাটা। তো আমি এই ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। আগামী যে জায়গাটা যাচ্ছি সেই ভিডিওটা আমি আলাদা করে আবার দেখাচ্ছি।